সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, অমৃতলাল দে মহাবিদ্যালয়, বরিশাল। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের টেরিসের যৌন জনন সম্পর্কে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমরা টেরিসের প্রোথ্যালাস অর্থাৎ ফার্ন প্রোথ্যালাস সম্পর্কে আলোচনা করেছিলাম। এই হলো ফার্ন প্রোথ্যালাস। তো সেদিন আমরা দেখেছিলাম যে এই ফার্ন প্রোথ্যালাস এটা ছিল উভলিঙ্গ সহবাসী, অর্থাৎ এর অগ্রস্থ খাঁজের নিচে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা ছিল আর্কিগোনিয়াম, এটা হলো আর্কিগোনিয়াম, ওদের স্ত্রী জননাঙ্গ। আর এই রাইজয়েডের ফাঁকে ফাঁকে এখানে তৈরি হয়েছিল অ্যান্থেরিডিয়াম, এটা ছিল ওদের পুং জননাঙ্গ। তো এই পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ যেহেতু একই থ্যালাসে অবস্থান করে, এই জন্য আমরা এটাকে ধরেছিলাম সহবাসী এবং উভলিঙ্গ। এর মাধ্যমে এরা কিভাবে যৌন জনন সম্পন্ন করে আমরা আজকে সেটা দেখব। তো যৌন জনন সম্পন্ন করার শুরুতেই আমরা পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গের ভিতরে কিভাবে পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু কিভাবে তৈরি হয়, আমরা সেটা আগে দেখব। তাহলে প্রথমে এদের এই যে স্ত্রী জননাঙ্গ অর্থাৎ আর্কিগোনিয়াম অগ্রস্থ খাঁজের নিচে আছে। আর্কিগোনিয়ামের গঠন যদি আমরা দেখি তাহলে একটি আর্কিগোনিয়াম দেখতে অনেকটা ফ্লাক্স আকৃতির। ফ্লাক্স আকৃতির এর গোড়ায় একটা স্ফীত অংশ থাকে। গোড়ার এই স্ফীত অংশকে বলা হয় উদর। গোড়ার এই স্ফীত অংশটাকে বলে উদর, আর মাথার এই সরু অংশকে বলে গ্রীবা। একটি আর্কিগোনিয়ামের এই দুটি অংশ থাকে, উদর এবং গ্রীবা। এবং এর চারপাশে আমরা দেখতে পাচ্ছি একটি আবরণী। এই আবরণীটি হলো বন্ধা কোষের আবরণী। বন্ধা বলতে বোঝা যায় যে এই যে কোষগুলি যাদের প্রজনন ক্ষমতা নেই, অর্থাৎ এই কোষগুলি থেকে কোনো ডিম্বাণু তৈরি হবে না, বন্ধা কোষের আবরণ। এরপরে এটির এই যে উদরীয় অঞ্চলে থাকে একটি ডিম্বাণু। নিম্নে উদরীয় অঞ্চলে একটি ডিম্বাণু থাকে এবং এর উপরে থাকে একটি উদরীয় নালিকা কোষ। এইখানে এইটাকে বলে উদরীয় নালিকা কোষ। আর এর উপরে গ্রীবা অঞ্চলে থাকে কয়েকটি গ্রীবা নালিকা কোষ। এরপরে এটা যখন পরিপক্ক হলে এর ভিতরে যখন ডিম্বাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হলে এর উপরে যে গ্রীবা নালিকা কোষ এবং ডিম্বাণু নালিকা কোষ, এগুলা উদরীয় নালিকা কোষ, এরা বিগলিত হয়। উদরীয় নালিকা কোষ এবং গ্রীবা নালিকা কোষ বিগলিত হলে আর্কিগোনিয়ামের উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ডিম্বাণু পর্যন্ত একটি নালীপথ তৈরি হয়। এই নালীপথের ভিতরে মিউসিলেজ থাকে এবং মেলিক অ্যাসিড থাকে। মিউসিলেজ জাতীয় পদার্থ থাকে এবং মেলিক অ্যাসিড থাকে। এই তৈরি হলো আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণু। আমরা যদি লক্ষ্য করি তাহলে এই তো আর্কিগোনিয়াম, এই আর্কিগোনিয়ামের ভিতরে ডিম্বাণু তৈরি হলো। আর এখানে এই ছিল আবরণী কোষ। এই আবরণী কোষ, এই নালিকা কোষ বিগলিত হয়ে শুক্রাণু আসার জন্য এখানে একটি নালী পথ তৈরি করে। এগুলো ডিম্বাণু তৈরি। এরপরে হলো অ্যান্থেরিডিয়াম, এদের পুং জননাঙ্গ।
এর ভিতরে আমরা দেখব শুক্রাণু তৈরি। তাহলে একটা অ্যান্থেরিডিয়ামকে যদি আবার আমরা বড় করে দেখি, অ্যান্থেরিডিয়ামটা দেখতে এরকম অনেকটা গোলাকার, এর গোড়ার দিকে একটি কোষ থাকে এবং মাথায় একটি ঢাকনা কোষ থাকে। এছাড়া এর থাকে তিনটি আবরণী কোষ, তিনটি বন্ধা কোষ অবস্থান করে। এর ভিতরে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ থাকে। তাইলে আমরা দেখলাম একটি অ্যান্থেরিডিয়াম হলো ডিম্বাকার, এর বাইরেও আবরণী কোষ থাকে, তিনটি বন্ধা কোষ থাকে, উপরে একটি ঢাকনা কোষ থাকে। আর এর ভিতরে আমরা এই যে কোষগুলি দেখতে পাচ্ছি, এখানে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ থাকে। সব কোষগুলি কিন্তু হ্যাপ্লয়েড। এর ভিতরে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ থাকে। শুক্রাণু মাতৃকোষগুলি হ্যাপ্লয়েড। তাই প্রত্যেকটি শুক্রাণু মাতৃকোষ পরিবর্তিত হয়ে এখান থেকে প্রত্যেকটি শুক্রাণু মাতৃকোষ থেকে একটি করে বহু ফ্ল্যাজেলা যুক্ত শুক্রাণু তৈরি হয়। এই হলো একটি শুক্রাণু। প্রত্যেকটি শুক্রাণু মাতৃকোষ থেকে একটি করে বহু ফ্ল্যাজেলা যুক্ত শুক্রাণু তৈরি হয়। শুক্রাণু তৈরি হওয়ার পরে এদের উপরে যে ঢাকনা কোষ আছে, এই ঢাকনা কোষ থেকে ছিদ্রের মাধ্যমে শুক্রাণুগুলি বাহিরে বের হয়ে আসে। আমরা যদি এই চিত্রের উপরে খেয়াল করি, তাহলে এই অ্যান্থেরিডিয়াম থেকে শুক্রাণুগুলি তৈরি হয়ে এভাবে বাহিরে বের হয়ে আসে এবং এরা বৃষ্টি অথবা শিশির এর পানিতে এই শুক্রাণুগুলি তখন সাঁতার কাটতে থাকে। বৃষ্টি অথবা শিশিরের পানিতে শুক্রাণুগুলি সাঁতার কাটতে থাকে। এরপরে হলো নিষেক প্রক্রিয়া। তাহলে আমরা প্রথম দেখলাম কিভাবে ডিম্বাণু তৈরি হলো, তারপরে দেখলাম কিভাবে শুক্রাণু তৈরি হলো, এরপরে হলো নিষেক, ফার্টিলাইজেশন। নিষেকের সময় এদের এই যে আর্কিগোনিয়াম, আমরা আগেই বলেছিলাম যে আর্কিগোনিয়ামের ভিতরে মেলিক অ্যাসিড বিদ্যমান থাকে এবং মিউসিলেজ থাকে। এই মেলিক অ্যাসিড শুক্রাণুকে আকৃষ্ট করে, আর শুক্রাণুগুলি যখন পানিতে সাঁতার কাটতে থাকে তখন এই শুক্রাণু এসে মেলিক অ্যাসিডের প্রতি আকৃষ্ট হয়ে আর্কিগোনিয়ামের গ্রীবা নালিকা দিয়া ভিতরে প্রবেশ করে। আমরা এখানে যদি দেখি, তাহলে এই শুক্রাণুটি এখান থেকে এসে এই নালী পথে ভিতরে প্রবেশ করে। এখানে অনেকগুলি শুক্রাণুই ভিতরে প্রবেশ করতে পারে, কিন্তু একটি মাত্র শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করে। এদের এই যে জাইগোট, এই জাইগোটকে বলে উস্পোর। এতে নিষেকের ফলে এই জায়গাটায় এই যে জাইগোট তৈরি হলো, এই জাইগোটকে তখন বলে উস্পোর। এই উস্পোর কিন্তু ডিপ্লয়েড। এই হলো ওদের স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম কোষ। উস্পোর হলো স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম কোষ, ডিপ্লয়েড, স্পোরোফাইটিক পর্যায় শুরু। তাহলে এইটুকু হলো এদের যৌনজগৎ, ফার্টিলাইজেশন। এরপরে আমরা দেখতে পারি নতুন স্পোরোফাইট তৈরি। কিভাবে এই জাইগোট অথবা উস্পোর থেকে নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়। তো এই জাইগোট বা উস্পোর এটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে প্রথমে ভ্রূণ তৈরি করে। এরপরে এই ভ্রূণে থাকে ভ্রূণমূল। ভ্রূণমূলটি এভাবে এই নিচের দিকে বের হয়ে আসে, ভ্রূণমূল। আর উপরের দিক থেকে এদের রাইজোম তৈরি হয় এবং এই রাইজোমের অগ্রভাগে এদের যে ভ্রূণমুকুল, এটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে এইভাবে একটি স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করে, নতুন একটি স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করে।
এই মূল যখন মাটির ভিতরে প্রবেশ করে তখন এরা পানি এবং খনিজ লবণ শোষণ করে। তখন এই প্রোথ্যালাস নিজেই খাদ্য তৈরি করতে পারে। প্রোথ্যালাস এখানে এই যে নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ যখন নিজে খাদ্য তৈরি করে তখন প্রোথ্যালাসটি শুকিয়ে যায়। শুকিয়ে গেলে তখন এই যে একটি পাতা তৈরি হয়েছিল এর গোড়া থেকে আবার নতুন নতুন পাতা তৈরি হয়ে নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়। এর গোড়া থেকে আবার এভাবে নতুন পাতা তৈরি হবে, আবার এখান থেকে নতুন অনেক পাতা তৈরি হয়, একটি পূর্ণাঙ্গ স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়। তাইলে আমরা দেখলাম টেরিসে প্রথমে প্রোথ্যালাস উভলিঙ্গ, এখানে পুং জননাঙ্গ ছিল, পুং জননাঙ্গ তৈরি হয়েছিল শুক্রাণু, স্ত্রী জননাঙ্গ ছিল আর্কিকোলিয়াম, সেখানে তৈরি হয়েছিল ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু নিষেকের মাধ্যমে তৈরি হয়েছিল জাইগোট, জাইগোটকে বলে উস্পোর, উস্পোর মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করলো ভ্রূণ, সেই ভ্রূণ থেকে মূল, কাণ্ড এবং পাতা যুক্ত একটি নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করলো। আমরা এটাকে যেটুকু আমরা আলোচনা করলাম একে আমরা এখন একটি ভিডিওর মাধ্যমে তোমরা যদি দেখো তাহলে বিষয়টি তোমাদের কাছে আরো স্পষ্ট হবে। তোমরা এই জননটি এখন একটি ভিডিওর মাধ্যমে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এই যে স্পোরোফাইটিক উদ্ভিদ যে স্পোর তৈরি হয়েছিল সেই স্পোর অঙ্কুরিত হয়ে এখানে এই তৈরি হচ্ছে হার্ম প্রোথ্যালাস, এই যে অগ্রস্থ খাস এখানে মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আস্তে ক্রমান্বয়ে বড় হচ্ছে, হার্ম প্রোথ্যালাস আস্তে আস্তে বড় হচ্ছে। এই প্রোথ্যালাসের নিম্ন পৃষ্ঠের নিচের দিক থেকে আমরা এই দেখতে পাচ্ছি রাইজয়েড। আগেই বলেছিলাম যে এই প্রোথ্যালাসটি উভলিঙ্গ, প্রোথ্যালাসটি উভলিঙ্গ, এর নিম্ন পৃষ্ঠে আছে এই রাইজয়েড এবং এই রাইজয়েডের ফাঁকে ফাঁকে এদের যে কোন জননাঙ্গ অ্যান্থেরিডিয়াম তৈরি হয়। তোমরা এই দেখতে পাচ্ছ এদের কোন জননাঙ্গ অর্থাৎ অ্যান্থেরিডিয়াম। এই অ্যান্থেরিডিয়ামের ভিতরে আমরা দেখব এখানে 20 থেকে 50টি শুক্রাণু মাতৃকোষ ছিল। সেই শুক্রাণু মাতৃকোষ থেকে দেখব বহু ফ্ল্যাজেলা যুক্ত অনেকগুলি শুক্রাণু তৈরি হবে। এদের এই অগ্রস্থ খাসের নিচে এই যে দেখতে পাচ্ছ এটা হলো ওদের স্ত্রী জননাঙ্গ আর্কিকোলিয়াম, এটা গ্রীবা, এই অঞ্চলটি হলো উদর। এই আর্কিকোলিয়ামের ভিতরে তৈরি হবে একটি ডিম্বাণু। এখন দেখো এর অ্যান্থেরিডিয়াম থেকে কিভাবে শুক্রাণু এভাবে ফ্রাঙ্কোথালাস তৈরির প্রক্রিয়াটা আমরা আগে দেখতে পাচ্ছি। এখন এই অ্যান্থেরিডিয়ামের ভিতরে কিভাবে শুক্রাণু তৈরি হয় তোমরা দেখো। এই আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অ্যান্থেরিডিয়াম। এই অ্যান্থেরিডিয়ামের ভিতরে এখানে এই বহু ফ্ল্যাজেলা যুক্ত অনেকগুলি শুক্রাণু তৈরি হয়। এই যে তোমরা দেখতে পাচ্ছ
এই শুক্রাণুগুলি হলো সচল, যেহেতু বহু ফ্ল্যাজেলা যুক্ত, এরা বৃষ্টির পানি অথবা শিশিরের পানিতে এরা সাঁতার কাটতে থাকে। এরপরে আমরা দেখব এই যে শুক্রাণুগুলি বহু ফ্ল্যাজেলা যুক্ত এবং বের হয়ে আসতেছে এবং বের হয়ে এসে এরা পানিতে সাঁতার কাটতে থাকে। অনেকগুলি শুক্রাণু দেখা যাচ্ছে। এই যে একটি শুক্রাণু বহু ফ্ল্যাজেলা যুক্ত, এবারে আর্কিগোনিয়ামের যে এটা হলো আর্কিগোনিয়ামের যে গ্রীবা অঞ্চল, এই গ্রীবা অঞ্চলে যে গ্রীবা নালী তৈরি হলো, এখানে নিউক্লিয়েট জাতীয় পদার্থ এবং ম্যালিক অ্যাসিড থাকে। এই ম্যালিক অ্যাসিডের প্রতি আকৃষ্ট হয়ে তোমরা দেখতে পাচ্ছ যে একটি শুক্রাণু এই গ্রীবা নালী পথে ভিতরের দিকে প্রবেশ করে এবং এই ভিতরের দিকে এসে এই শুক্রাণুটি এই ডিম্বাণুর সাথে নিউক্লিয়াসের সাথে এসে এই মিলিত হয়। এখানে অনেকগুলি শুক্রাণু আসতে পারে, কিন্তু শুধুমাত্র একটি শুক্রাণু এখানে নিষেক সম্পন্ন করে জাইগোট তৈরি করবে, অর্থাৎ স্পোর তৈরি করবে। এই জাইগোট এটা হলো স্পোরোফাইটিক পর্যায়ের প্রথম কোষ। এই জাইগোট এখন ডিপ্লয়েড, স্পোর ডিপ্লয়েড, এটি এখন মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এখন নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা তৈরি হলো ভ্রূণ। এখানে ভ্রূণ তৈরি হবে এবং এই ভ্রূণ মাইটোসিস প্রক্রিয়ায় আরো কোষের সংখ্যা বৃদ্ধি করে এর নিচের দিক থেকে তৈরি করবে মূল। এই তোমরা এটা দেখতে পাচ্ছ, এই ভ্রূণ থেকে এখানে তৈরি করলো এখানে দেখতে পাচ্ছ এই নিচের দিকে মূল তৈরি হলো এবং এই যে সামনের দিকে এখানে তৈরি হবে এদের পাতা। মূল মাটির ভিতরে প্রবেশ করলো আর এই পাতা উপরের দিকে উঠে এসে যখন সবুজ হবে, এই যে পাতা তৈরি হলো, এই পাতাটি উপরের দিকে এসে তখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে এবং এই কাণ্ড সামনের দিকে অগ্রসর হয়। এভাবে মূল কাণ্ড এবং পাতা বিশিষ্ট একটি নতুন স্পোরোফাইটিক উদ্ভিদ তৈরি হয়। আমরা প্রথম যেখানে স্পোরোফাইটিক উদ্ভিদ থেকে শুরু করছিলাম, সেই স্পোরোফাইটিক উদ্ভিদেই আমরা এসে শেষ করলাম। এইটুক হলো এই টেরিসের জনজনন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে একটি টেরিস জনজনন সম্পন্ন করে ফার্ন প্যাথোলজির মাধ্যমে। আমরা গ্যামেটোফাইটিক থেকে শুরু করছিলাম এবং স্পোরোফাইটিক পর্যায়ে এসে শেষ করলাম। আবার এই স্পোরোফাইটিক পর্যায় থেকেই আমরা দেখেছিলাম গ্যামেটোফাইটিক পর্যায় তৈরি হয়েছিল। এটা বলে জীবন্ত চক্র। পরবর্তী ক্লাসে আমরা এই টেরিস কিভাবে এদের জীবন চক্র সম্পন্ন করে সেটা দেখতে পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি কোনো টপিক, কোনো শব্দ, কোনো কিছু বুঝতে না পারো, তাইলে তোমরা কমেন্ট করে সেটা আমাকে বলতে পারবে। আমি পরবর্তী ক্লাসে আবার সেটা তোমাদেরকে বলে দেবো। তো পরবর্তী ক্লাস থাকবে আমাদের টেরিসের জীবন চক্র সম্পর্কে। আজকে এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।